ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনায় আরো 9 ভারতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মৃত ভারতীয় সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। অবশেষে বিহার বিধানসভা নির্বাচনের জন্য শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা করল বিজেপি। 224টি আসনের মধ্যে বিজেপি লড়বে 160টি আসনে। সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি সভাপতি অমিত শাহ। সীমান্ত সমস্যা নিয়ে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে এই কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নিয়ে চিত্র থেকে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ট্রেন দুর্ঘটনায় আরো 9 ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে মৃত ভারতীয় সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনায় আরো 9 ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মৃত ভারতীয়দের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। এরা প্রত্যেকেই হজ যাত্রী ছিলেন। শুক্রবার মক্কায় গ্র্যান্ড মসজিদে একটি ক্রেন ভেঙে পড়ে প্রাণ হারান 115 জন পুণ্যার্থী।
আহতের সংখ্যাও শতাধিক। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আহত ভারতীয়দের উদ্ধার করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সৌদি প্রশাসনও সমস্ত রকম সহায়তা করছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। এদিকে দুদিন কেটে গেলেও মক্কার গ্র্যান্ড মসজিদের দুর্ঘটনার পিছনে ঠিক কি কারণ তা জানা যায়নি। এত বড় একটা ক্রেন কি করে ভেঙে পড়লো তা নিয়ে এখনও মুখ খুলেনি সৌদি প্রশাসন। তবে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুলজিজ আল সৌদ জানিয়েছেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তিনি বদ্ধপরিকর। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে বিহার বিধানসভা নির্বাচনের জন্য শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা করল বিজেপি। 243টা আসনের মধ্যে বিজেপি লড়বে 160টি আসনে। সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি সভাপতি অমিত শাহ। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি। 243টা আসনের মধ্যে 160টা নিজেদের রেখে বাকি 83টা আসন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টিকে ছেড়ে দিল বিজেপি। বিজেপির সভাপতি অমিত শাহ নিজে সাংবাদিক সম্মেলনে এই আসন বন্টন ঘোষণা করেছেন। বন্টন বিন্যাস অনুযায়ী শরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। তারা লড়বে 40 আসনে। 23টি আসন দেওয়া হয়েছে উপেন্দ্র কুশওয়ার লোক সমতা পার্টিকে এবং 20টি পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা। भारतीय जनता पार्टी और बाकी दल जो हमारे तीनों साथी दल है वो सब ने आज मिलकर सीटों के बंटवारे के लिए एकजुट होकर फैसला किया है। मोदी जी के नेतृत्व में चारों पार्टियां वो विजय किस ओर जा रहा है उसको दर्शाती है। टोटल 243 सीट्स जो है उसमें से भारतीय जनता पार्टी 160 सीट लड़ेगी, लोक जनशक्ति पार्टी 40 सीट लड़ेगी, राष्ट्रीय लोक समता पार्टी 23 सीट लड़ेगी, हिंदुस्तान अवाम मोर्चा 20 सीट लड़ेंगे और साथ में उनके कुछ कार्यकर्ता भारतीय जनता पार्टी के सिंबल पर भी लड़ेंगे। विकास का वादा कर कर हम चुनाव के मैदान में उतर। উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পাসওয়ান, মাঝি এবং কুশওয়া। আসন সমঝোতা নিয়ে অসন্তোষের কথা আগে জানিয়েছিলেন মাঝি। এই দিন অমিত শাহর বাড়িতে ফের তার সঙ্গে বৈঠক করেন মাঝি। এরপরে আসন সমঝোতা চূড়ান্ত হয়। অমিত শাহ জানিয়েছেন সমঝোতা সূত্র অনুযায়ী কয়েকজন এইচএমএ প্রার্থী বিজেপি টিকিটে লড়াই করতে পারে। অমিত শাহ এদিনের বৈঠকে বিহারবাসীদের উদ্দেশ্যে বলেন, এই দিন তারা কংগ্রেস, আরজেডি এবং জনতা দল ইউনাইটেডকে রাজ্য শাসন করার সুযোগ দিয়েছে। তার অনুরোধ, মানুষ এবার এনডিকে একটা সুযোগ দিক। एक मौका एनडीए को दे दीजिए। एक मौका एनडीए को बिहार की जनता देती है तो एनडीए बिहार को देश के अग्रिम पंक्ति के राज्यों के बीच में प्रस्तापित कर कर अपना वादा निभाएगी। इसका भरोसा बिहार की जनता को भी है और एक कर पाने का विश्वास एनडीए के नेताओं में भी है। প্রসঙ্গত 12 অক্টোবর থেকে 5 নভেম্বরের মধ্যে 5 দফায় অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। 8 নভেম্বর ভোট গণনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত সমস্যা নিয়ে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে এই কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে পিছপা হবে না ভারত। নাম না করে এইভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি একই সঙ্গে তার বার্তা, শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনায় রাজি নয়াদিল্লি। এদিন ভোপালে এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখতে গিয়ে রাজনাথ বলেন, ভারত সবসময় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তৈরি। ভারতের নীতি হলো প্রতিবেশীদের বিরক্ত না করা। তবে একই সঙ্গে সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, কেউ যদি প্রথমে গুলি চালায় তাহলে ভারত তার যোগ্য জবাব দেবে। রাজনাথ বলেন, আমরা কাউকে বিরক্ত করব না, কিন্তু ছেড়ে কথাও বলবো না। এই দিন সেই প্রসঙ্গে রাজনাথ ফের একবার সাফ জানিয়ে দেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই সেই নিয়ে অন্য দেশের সঙ্গে কোনো কথা বলবে না নয়াদিল্লি। তবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হতেই পারে। विश्व के सारे देशों पर यदि नजर डालकर आप देखें तो आप स्वाभाविक रूप से इस नजरिए पर पहुंचेंगे, भारत विश्व की एक ऐसी अर्थव्यवस्था है जिस अर्थव्यवस्था के बारे में कह सकते हैं कि भारत एक इमर्जिंग इकोनॉमी है, उभरती हुई भारत की अर्थव्यवस्था है, विकसित हुई, तेजी से आगे बढ़ती हुई भारत की अर्थव्यवस्था है। अब तो विश्व के पॉलिटिकल एनालिस्ट और इकोनॉमिक एनालिस्ट अब तो ये कहने लगे हैं 6.7 किलोमीटर ये लैंड बाउंड्री है और कोस्ट लाइन हमारी 7,500
17 किलोमीटर। अब लगभग देखा जाए तो ये बाउंड्री ही लगभग हो जाती है 23,000 किलोमीटर की, और बाउंड्री को सुरक्षित रखना ये कितना पेचीदा और चुनौतीपूर्ण कार्य है, इसकी आप कल्पना कर सकते हैं। फेंसिंग, इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, बॉर्डर एरिया डेवलपमेंट, वित्तीय कठिनाइयां आती हैं, लेकिन फिर भी उसका समाधान निकालने की हम लोग अपनी भरपूर कोशिश कर रहे हैं, क्योंकि हमारे ये चित्त में बैठा हुआ है कि जब तक इस देश की सीमाएं सुरक्षित नहीं होंगी तब तक हम भारत को विश्व की आर्थिक महाशक्ति नहीं बना। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। দিল্লিতে বিএসএফ ও পাক রেঞ্জার্স বৈঠকে 24 ঘন্টা না পেরোতেই ফের ভারতীয় সীমান্তে গুলি চালালো পাক সেনা। এতে নিহত হয় এক বিএসএফ আধিকারিক। সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার ব্যাপারে পাকিস্তান রাজি হওয়ার 24 ঘন্টার মধ্যে জম্মুতে পাক সেনার গুলিবর্ষণ, নিহত এক বিএসএফ অফিসার। রবিবার সন্ধ্যায় রাজৌরির মানজাকুটে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার ছুড়তে শুরু করে পাক সেনারা। নিহত হন বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সোহনলাল। এর ঠিক একদিন আগে দিল্লিতে বিএসএফ ও পাক রেঞ্জার্সের ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার ব্যাপারে সহমত হয় পাকিস্তান। फायर वायलेशन है फ्रॉम काउंटर पार्ट। हमारा 163 बटालियन जो कि लाइन ऑफ कंट्रोल पे डिप्लॉयड है राजौरी के इलाके के अंदर, उसका एक आउटपोस्ट के जो FDL है उसके अंदर हमारा ASI वो डिप्लॉयड थे वहाँ पे एज अ पोस्ट कमांडर। और सीज फायर वायलेशन में 2 बम काउंटर पार्ट से शेलिंग हुआ और उनको लगा स्प्लिंटर्स और वो मौके पे ही शहीद हो गए। हम पूरी मुस्तैदी से तैनात हैं और जिस तरह से जैसा मौका आएगा हम पूरा उसका अच्छी तरीके से जवाब देंगे। इन्फिल्ट्रेशन की कोशिश हो रही है सर बॉर्डर पे? कोशिश तो हमेशा ही लगी रहती है, बट हम हर तरीके से मुस्तैद हैं उस चीज़ को फाइल करने। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। TCR বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মহারাজা সৌরভ গাঙ্গুলি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। যেন পুরনো রেকর্ড বাজানো হলো। 6 বছর আগে রাজ্য ক্রিকেট সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানে যা বলে গিয়েছিলেন রবিবার তাই বললেন মহারাজ। নতুন করে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের বলে গেলেন ত্রিপুরার ক্রিকেটের উন্নতির জন্য 2 দিনের পরিবর্তে 3 বা 4 দিনের খেলা করা উচিত। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 11,363 রান করা সৌরভ বলেন, পরিকাঠামোর উন্নয়ন করে শুধু ত্রিপুরার ক্রিকেটের উন্নতি করা সম্ভব নয়, দরকার 22 গজের উইকেট ঠিক করে তৈরি করা।
উইকেট ভালো না হলে উন্নতি হবে না। ওই জায়গা ঠিক করা হলে তখন ত্রিপুরার ক্রিকেট এগোবে না পিছিয়ে যাবে তা নির্ভর করবে এ রাজ্যের ক্রিকেটারদের উপর। ত্রিপুরা ক্রিকেটের পরিকাঠামো, ত্রিপুরা ক্রিকেটের ব্যবস্থা, এখানে যারা খেলোয়াড় আছেন, তোমরা পরিকাঠামোটাকে কতটা ব্যবহার করবে, কতটা তোমরা চাইবে, কতটা চেষ্টা করবে ভালো খেলোয়াড় হবার, সেটাই ডিসাইড করবে তোমরা 1 বছর 2 বছর 5 বছর বাদে নিজের খেলাকে এবং তার সাথে রাজ্যের খেলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারো। খেলার আসল অঙ্গ হচ্ছে খেলার উইকেট, খেলার পিচ। তাই সৌরভকে আমি রিকোয়েস্ট করব তারা যেন খেলোয়াড়দের জন্য উইকেটের স্ট্যান্ডার্ড যেন ভালো করে, কারণ সেটাই আসল জিনিস। কারণ স্টেডিয়াম, মাঠ, ড্রেসিং রুম এগুলো সব ঠিক আছে, আসল জিনিস হচ্ছে এই 22 গজ। তো এই 22 গজটাকেই যেন তারা ঠিক করার চেষ্টা করে। আমি মানিকবাবুর সম্বন্ধে একটা কথা বলবো। মানিকবাবু আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, উনি অনেকদিন ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছেন। অনুষ্ঠানে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে সংবর্ধনা জানানো হয় বাংলার বাঘকে। মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সৌরভের হাতে তুলে দেন পুষ্পস্তবক এবং স্মারক। ক্রিকেটে টাকা পয়সার অভাব নেই, এতে যেন মাথা ঘুরে না যায় ক্রিকেটারদের, তা নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করে অভিভাবকদের। পাশাপাশি বলেন শুধু ভালো ক্রিকেটার হলে চলবে না, ভালো ছাত্র হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। খেলার মাঠে শৃঙ্খলা রক্ষা করতে হবে। ক্রিকেটার যারা, খেলোয়াড় যারা, তাদেরকে সাহায্য করার জন্যে কি কি পরিকল্পনা ইতিমধ্যে তারা হাতে নিয়েছেন, তার রূপায়ণ কিভাবে ঘটছে, একটা প্রত্যাশা জাগিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন গত বেশ কয়েক বছর যাবৎ কাজ করছেন, কিন্তু মাঠে সাফল্য দেখাবার ক্ষেত্রে আমরা প্রত্যাশার কাছাকাছি যেতে পারছি না। আমরা বিশ্বাস করব বর্তমান অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদের উদ্যোগে, যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের সহযোগিতায় আমাদের ক্রীড়া দপ্তর এবং সামগ্রিকভাবে আমাদের সরকার ক্রিকেটের উন্নতি এবং অগ্রগতিতে যতটা সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করব। সম্মিলিতভাবে একটা সমন্বিত ভাবনা, চিন্তা, প্রয়াস নিয়ে আমাদের এগোতে হবে। অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার হিসাবে সংবর্ধনা জানানো হয় জহর গুপ্ত, কুশল দেববর্মা, সমর মজুমদার, সুদীপ্ত ভট্টাচার্য এবং বাপি দেবনাথকে। সংগঠক হিসাবে সংবর্ধিত হয়েছেন তীর্থ পাল, বাবুল পাল, সত্যেন্দ্রনাথ, বিনয় রায় চৌধুরী এবং পলাশ ভৌমিককে। অফিস ম্যানেজার হিসাবে তন্ময় মিত্র, মাঠের কর্মী হিসাবে স্বপন কুমার দে, সুভাষচন্দ্র পাল এবং খোকন দাস সংবর্ধিত হয়েছেন। রাজ্যের সেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন বিশাল ঘোষ এবং মৌসুমী দে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত বছর টিসিএ পরিচালিত বিভিন্ন আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুদান দেওয়া হয় 4 বিভাগের 8 ক্রিকেটারকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরার একমাত্র জীবনরেখা 44 নং জাতীয় সড়ক গত প্রায় 15 দিন ধরে বন্ধ হয়ে আছে রাস্তার বেহাল দশার কারণে। তাই দ্রুত সারাইয়ের জন্য চাপ সৃষ্টি করছে আসাম সরকারকে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরার একমাত্র জীবনরেখা 44 নং জাতীয় সড়ক গত প্রায় 15 দিন ধরে বন্ধ। ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি থেকে অসমের লুয়াইরপোয়া এলাকা পর্যন্ত জাতীয় সড়ক চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কের পিচ কবে উঠে গিয়েছে তা এই রাস্তা দিয়ে নিত্যদিন চলাচলকারী গাড়ি চালকরাও সঠিকভাবে বলতে পারছে না। প্রথম দর্শনে জাতীয় সড়কটিকে চাষের জমি বলে মনে হয়। এই কাদাকার রাস্তায় পণ্যবাহী ভারী ভারী ট্রাক যেখানে সেখানে আটকে যায়। তার উপর বৃষ্টির জন্য অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করছে। টানা 15 দিন ধরে বন্ধের জন্য রাস্তার উভয় দিকে পণ্যবাহী গাড়ির লাইন প্রায় 10 কিলোমিটার ছড়িয়ে গিয়েছে। আগরতলা থেকে দিল্লিগামী এক ট্রাক চালক জানান, গত 4 দিন ধরে তিনি ট্রাক নিয়ে এখানটায় আটকে রয়েছেন। সবচেয়ে সমস্যা হলো পাহাড়ি এলাকা হওয়ায় খাবার দাবার নেই, কোনো মতে চা বিস্কুট খেয়ে দিন যাপন করতে হচ্ছে। পানীয় জলও পাওয়া যাচ্ছে না। জল ও খাবারের জন্য কম করে 5 किलोमीटर दूर যেতে হচ্ছে। 4 दिन हो गए यहाँ पे। हम सारे अगरतला से आए हैं, जाना है दिल्ली। आज 4था दिन हो गया सर, यहाँ जो आधा किलोमीटर भी नहीं, आधा किलोमीटर आए, आधा किलोमीटर भी नहीं। हाँ, कुछ भी साहब अभी चाय बनाए, बिस्कुट बुस्कुट चलता है यहाँ, पानी भी नहीं आया यहाँ। 5 किलोमीटर से 6 किलोमीटर से ऑटो लेना पड़ता है, वो भी यहाँ पे कभी मिलता है कभी नहीं मिलता है। बरसात में यहाँ से निकलते हैं खराब। रोड का तो इतना कंडीशन खराब है सर, हम खुद ही लेके पत्थर है यहाँ, खुद 5-7 आदमी इकट्ठे किया हमने, पानी निकाला, खड्डे खुद ही भर रहे हैं हम इतना कहते हैं साथ दूसरी गाड़ी जो हमारे से साथ निकल जाए तो
चल दिक्कत ना हो किसी को। जम्मू के रहने वाले जम्मू से आए हैं, पर यहाँ से इतना दुनिया में कोई रोड नहीं जितना ये है। नहीं कोई पुलिस वाला नहीं, कोई नेता लोग, कोई हमें को पूछने वाला नहीं यहाँ। ট্রাক চালকদের আরও অভিযোগ, তারা দিনের পর দিন এভাবে পাহাড়ি রাস্তায় পড়ে থাকলেও কোনো প্রশাসনিক আধিকারিক বা পুলিশের দেখা নেই। যদিও বা কখনো অসম পুলিশ আসে, তবে উল্টে টাকার জন্য জুলুম করে, কেড়ে নেয় মোবাইল সহ অন্যান্য সামগ্রী, এমনকি শারীরিক নিগ্রহ করে বলে চালকদের অভিযোগ। এক চালক তার হাতে একটি ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, টাকা না দিতে পারায় অসম পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করে। এখানে 6 দিন হয়ে গেল, ওটা আমাকে ও এন্ট্রি চেয়েছে, আমি এন্ট্রি দেইনি বলে আমাকে বেতের বাড়ি মারছে পুলিশে। আমি বললাম আমাদের বন্যায় আটকে গেছি, রাস্তায় আটকে যাচ্ছি, পয়সা কোথার থেকে দেবো বললে ও হচ্ছে খিস্তি খামারে দিল, 2 দিকে সাইডে বেতের বাড়ি মারলো আসাম পুলিশ। এটাই ঘাটির একটু পিছনে। সকল চালক মিলে কাদায় আটকে যাওয়া ট্রাকগুলিকে ঠেলে এদিক ওদিক করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মাঝে একদিন হাতিও লাগানো হয়েছিল ট্রাক ঠেলার কাজে, কিন্তু তেমন ফল না পাওয়ায় এখন আবার নিজেরাই হাতে ঠেলে ট্রাক তোলার কাজ করছেন। এই দূরপাল্লার ট্রাক চালকদের কেউ এসেছেন জম্মু থেকে, কেউ দিল্লি থেকে, আবার কেউ এসেছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে। দেশের এই অংশের জাতীয় সড়কে এক একজনের তিক্ত অভিজ্ঞতার তালিকা দীর্ঘ, তবে সকলে একটি বিষয়ে একমত, দেশের কোনো অংশে এমন কাদাকার জাতীয় সড়ক তারা দেখেনি। 3-4 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া তো এখানে জল নাই, কোনো চাল ঢাল কিছুই পাই না, দোকানপাট নাই, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, খুবই অসুবিধা। আমরা তো অনেক স্টেটেই ঘুরি, এইরকম বাজের জায়গা কোথাও দেখি নাই। মানে এটা ন্যাশনাল হাইওয়ে, এরকম যদি হয় তো এরকমভাবে চলা যাবে, তাহলে তো আমাদের গাড়ি নিয়ে আসা খুব জরুরি অসুবিধা। এদিকে জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ত্রিপুরা রাজ্য জুড়ে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিচ্ছে। জাতীয় সড়কের অসম অংশের মেরামতের দায়িত্ব অসম সরকারের। ত্রিপুরা সরকারের তরফে অসম সরকারকে চাপ সৃষ্টি করা হচ্ছে জাতীয় সড়কের এই অংশের রাস্তা দ্রুত মেরামত করার জন্য। অভিযোগ, জাতীয় সড়কের এই অংশটি রাজ্যের শেষ প্রান্তে হওয়ায় এবং এই রাস্তা ধরে অসমের কোনো বড় স্থানের যোগাযোগ না থাকায় অসম সরকার রাস্তা সংস্কারের তেমন গুরুত্ব দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের গোকুলপুর এডিসি ভিলেজ ও সরজনী গ্রাম পঞ্চায়েতের দশরথ দেবের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দশরথ দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বছর ব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দশরথ দেবের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোকুলনগর এডিসি ভিলেজ ও সরজনী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত ভিত্তিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলি হলো ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিস্কুট দৌড়, বিবাহিত মহিলাদের মধ্যে মিউজিক্যাল চেয়ার, টিপ ফোঁটা লাগানো, পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিপিআইএম রাজ্য কমিটি দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ব্যাপী নানা অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে মহকুমা ভিত্তিক বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। দ্বিতীয় পর্যায়ে খেলাধুলা পঞ্চায়েত ভিত্তিক অনুষ্ঠিত হয়। দশরথ দেবের চিন্তাধারা ও শান্তি সম্প্রতি বন্ধনকে মজবুত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চা শ্রমিক এলাকায় এই অনুষ্ঠান উৎসবের মেজাজে পালন করা হয়। বিধানসভা কেন্দ্রে আমাদের চন্দ্রপুর এলসি ভিত্তিক আমাদের 10টি গাঁও পঞ্চায়েত, 8টি গাঁও পঞ্চায়েত এবং 2টি এডিসি ভিলেজ, এখানে আজকে 13 তারিখ আমাদের সেই প্রতিযোগিতা শুরু হচ্ছে। আমরা সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের সরজনী এবং হালাইচড়া 2টি চা বাগানের মহিলা শ্রমিকরা উপস্থিত হয়েছেন এবং আজকে বিকালে আমরা গোলকপুর যাব। গোলকপুর গিয়ে আমাদের সেই 50 বছরের ঊর্ধ্বে যারা আছেন ওনাদেরকে নিয়ে আমরা ফুটবল ম্যাচ করব এবং এখন আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে শুরু হয়েছে রবীন্দ্রনাথ সুকান্তের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার 7 নং ওয়ার্ডে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের সহ অন্যান্য নেতৃত্বরা। রবীন্দ্র নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে নগর পঞ্চায়েতের ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চলছে নগর পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এমনই একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। এরপর উপস্থিত সকলে রবীন্দ্র নজরুল ও সুকান্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, সংস্কৃতির দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে।
আমাদের এই মহান ব্যক্তিদের জন্য স্মরণ করার জন্য নগর পঞ্চায়েত ক্ষুদ্রতম একটা সাহায্য করেছে। পাশাপাশি প্রত্যেক ওয়ার্ডের মধ্যে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা সাহায্য করেছেন, প্রস্তুতি কমিটি করে ভালোভাবে সাহায্য করে এই আয়োজনটা করেছেন। সমস্ত ওয়ার্ডের মানুষ আজকে ভালোভাবে খাটনি করে এই কাজটা করেছেন। আপনারা অনেকেই ছেলেরা বলেছে আমরা আগামী দিন যদি অন্য ওয়ার্ডে চলে যাই, এই ওয়ার্ডে প্রোগ্রাম করতে অংশগ্রহণ করতে অসুবিধা, সেই জন্য আমরা মিলেমিশে ভালোভাবে আজকে এই ওয়ার্ডের প্রোগ্রামটা যাতে ভালোভাবে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ডের কমিশনার লিলুফা বেগম, 10 নং ওয়ার্ডের কমিশনার রাজা সাহা, প্রাক্তন কমিশনার কাজী মুস্তফা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে কচিকাচাদের নাচ, গান ও আবৃত্তিতে মেতে ওঠেন উপস্থিত সকলে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের চণ্ডীপুর ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভারতের যুব ফেডারেশনের সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক মণিময় সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের যুব ফেডারেশন চণ্ডীপুর ইউনিটের ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল 8টায় বনার্জি ছড়া জেবি স্কুলে। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সম্মেলনের শুভ সূচনা করেন ইউনিটের সভাপতি ভাস্কর দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক মণিময় সূত্রধর, সহ সম্পাদক দেবাশিস চন্দ্র প্রমুখ। সম্মেলনে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন 4 জন প্রতিনিধি। সম্মেলনে 18 জনের ইউনিট কমিটি গঠন করা হয়। ইউনিট কমিটির সম্পাদক হয়েছেন সঞ্জিত দাস। মণিময় সূত্রধর তার ভাষণে সাংগঠনিক আলোচনা করে বলেন, ভারতের ছাত্র ফেডারেশন সমাজের সাথে কাজ করে। সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো যুবকদের কাজ। আমাদের চতুর্থ দক্ষিণ চণ্ডীপুর ইউনিট সম্মেলন, এই সম্মেলন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি এবং এই সম্মেলনের মধ্য দিয়েই আমাদের ইউনিটে আগামী দিনে আমাদের সংগঠনের দিক নির্ণয় হবে এবং সংগঠন আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই আশা এবং বিশ্বাস থেকে আমাদের সম্মেলনের কাজ আমরা এখন শুরু করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে আবার থেকে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ট্রেন দুর্ঘটনায় আরো 9 ভারতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মৃত ভারতীয় সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। অবশেষে বিহার বিধানসভা নির্বাচনের জন্য শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা করল বিজেপি। 224টি আসনের মধ্যে বিজেপি লড়বে 160টি আসনে। সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি সভাপতি অমিত শাহ। সীমান্ত সমস্যা নিয়ে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে এই কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের মতো খবর আছে এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।